এবং আপনাদের হয়তো অনেকের মনে থাকার কথা, আমরা যখন ব্রিফিং করেছি গণমাধ্যমে তখনও বলেছি যে চারটা কমিশনের ব্যাপারে পার্টিকুলারলি বলেছি যে গণতদন্ত কমিশন করতে হবে। তার ভিতরে একটা হচ্ছে গুম কমিশন। এবং ওই ঘটনার পর থেকে দেখবেন যে আমাদের তরফ থেকে যে বারবার বলা হচ্ছিল এইটা বাংলাদেশের বিভিন্ন এস্টাবলিশমেন্ট এই কমিশনটা করতে বাধা দিচ্ছিল। আমাদেরকে রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ মানুষরা বলেছে যে আমরা গুম নিয়ে কমিশন করতে চাই, কিন্তু আমাদেরকে করতে দেয়া হচ্ছে না। এবং আপনারা দেখেছেন যে গুম কমিশন ফর্মড হবার পরেও 6 মাস পর্যন্ত লেগেছে শুধুমাত্র নেগোশিয়েট করতে আয়নাঘরটা ভিজিট করবার জন্য। তো যারা দেখবেন, আমার যারা সমালোচক আছে তারা দেখবেন যে আমার কিছু শব্দ চয়ন নিয়ে, কিছু বকাঝকা নিয়ে প্রচুর কথা বলে। আপনারা আজকে যারা গুম পরিবারের সদস্যরা আছেন এবং গুম পরিবারের যারা সার্ভাইভার আছেন, এই যে বক্তব্য শুনলেন, এই বক্তব্য শোনার পরে যারা গুম করেছেন তাদেরকে কোন বাংলাতে কথা বলা উচিত? আসলে তাদের জন্য কি আসলে কোনো স্ল্যাং এখন পর্যন্ত আবিষ্কার হয়েছে কিনা? পৃথিবীর যত গালি আছে, এই প্রত্যেকটা গালিকে যদি আপনি একত্রিত করে একটা রাগ অ্যান্ড রেইজে পরিণত করেন, তারপর হচ্ছে এই মানুষগুলোকে সাফিসিয়েন্টলি গালি দেবার মতো কোনো শব্দ এখনো ডিকশনারিতে তৈরি হয়নি। তো সেই জায়গাতে তারা চাকর বাকর বললে তারা খেপে যায়, অথচ তারা কনস্টিটিউশনাল ওয়ার্ড হচ্ছে পাবলিক সার্ভেন্টস। সিম্পল বাংলাও জানে না এই মূর্খরা, ইংরেজিও জানে না। পাবলিক সার্ভিসের মানে কি? আমরা সবাই তো সার্ভেন্টস। আমরা যারা পাবলিক সার্ভিস করছি, আমরা যারা জনগণের পক্ষে কথা বলি, ফর্মালি, ইনফর্মালি, অফিসিয়ালি, আনঅফিসিয়ালি, আমরা সবাই তো কাজের লোক, আমরা সবাই তো বুয়া, আমরা সবাই তো দারোয়ান, আমরা সবাই তো বাগানের মালিক। তো আপনি বাগান ঝাড়ু দেবেন, কিন্তু আপনি পরিচয় দিতে চান আপনি ব্রাহ্মণ, আপনি মালি হইতে চান না, তাহলে আপনি বাগান পরিষ্কার করবেন কিভাবে? তো এই শব্দে আটকে গেছে আমাদের লোকজন। তো সেই জায়গাতে দেখবেন যে আমি বরাবরই বলেছি, এই সরকার আসার পর থেকে বারবার বলেছি, যত উপদেষ্টাদের সাথে দেখা হয়, টেলিভিশনে, বাইরে, প্রোগ্রামে, আমি বারবারই কথাটা বলি, গুম কমিশনটাকে করার উদ্যোগকে স্বাগত জানিয়েছি, কিন্তু এটা করার মধ্য দিয়ে এই যে আপনাদের কথা শোনার, ভিকটিম ফ্যামিলির কথা শোনার যে আবদারটা ছিল, এই আবদারটাকে পাবলিক করা হয়নি। আমরা বলেছিলাম যে গুম কমিশনটা হইতে হবে হচ্ছে আপনার একটা পাবলিক কমিশন হইতে হবে। আমেরিকাতে কংগ্রেসে, সিনেটে যে হিয়ারিং হয়, সেই পাবলিক হিয়ারিংয়ের মডেলে ব্রিটিশ পার্লামেন্টে, ইউরোপিয়ান পার্লামেন্টে এগুলোর কাস্টমস আছে, কনভেনশন আছে। সেই আদতে এখানে শুনানি হইতে হবে। এবং সেই শুনানিতে আজকে যারা আপনারা ভয়েডের প্রোগ্রামে এসছেন, আপনাদের কষ্টের কথা বলছেন, এবং সেটা সংক্ষেপ করে বলতে হচ্ছে। গল্পটা তো আসলে সংক্ষেপ না। এই যে প্রত্যেকটা মানুষের জীবনের একটা গল্প, এই গল্পটা তো একটা লিভিং মেমোরি অফ এ সিনেমাটিক টেইল। এই বাংলাদেশি নাটক সিনেমা দেখলে মনে হবে যে এইসব গর্ধবরা এইসব মানে গল্প লেখে কোথায়? এইখানে যদি আজকে কেউ আসতো, 2 ঘন্টা বসে থাকতো, তার তো 200 সিনেমা বানানোর গল্প তৈরি হয়ে যেত। অথচ বাংলাদেশের প্রডিউসারদের এগুলো নিয়ে মাথা ব্যথা নাই। তারা গল্প বোঝার চেষ্টা করে না যে গল্পটা আসলে তৈরি হয় কোথায়। গল্পটা তো আসলে সমাজে তৈরি হয়। গল্পটা হচ্ছে আয়না ঘরে গত 16 বছর ধরে গল্প তৈরি হয়েছে বাংলাদেশের প্রত্যেকটা গুম খুনের গল্প হচ্ছে কত শত হাজার সিনেমা হবার মতো জায়গা। তো সেই জায়গাতে আমরা দেখতে পেয়েছি যে আপনার রিপিটেডলি বলবার পরেও এই ব্যাপারে বাংলাদেশের পাওয়ারফুল ডিপ স্টেট এস্টাবলিশমেন্টগুলো পাবলিক তদন্ত কমিশন করতে দিচ্ছে না করতে দেওয়ার মাধ্যমে তারা যেটা বোধ করছে তারা আসলে জয়ী হয়েছে। তাদেরকে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, আসলে আপনারা বারবার হেরে যাচ্ছেন জনগণের কাছে। বাংলাদেশে যদি একটা সরকারি প্রতিষ্ঠান আকারে একটা গণতদন্ত কমিশন হতো, একটাই হইতো, তখন ভয়েড নামক প্রতিষ্ঠানের হওয়ার প্রয়োজন ছিল না, মায়ের ডাকের প্রয়োজন ছিল না। এখন যেটা হবে, বাংলাদেশের পাড়ায় মহল্লায় হাজার হাজার গণতদন্ত কমিশন হবে, গণশুনানি হবে। এই ভয়েডের উদ্যোগে হবে, মায়ের ডাকের উদ্যোগে হবে, আরও যত মানবাধিকার সংগঠন আছে অধিকারের উদ্যোগে হবে, আইন ও সালিশ কেন্দ্রের উদ্যোগে হবে। এই গণশুনানি, এই মানুষের গল্প বলার যে কাব্যগাথা গত 16 বছরের, সেইটা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় করতে হবে। তো দয়া করে যারা এখানে ভিকটিম ফ্যামিলি আসছেন, আপনাদেরকে দয়া করে অনুরোধ করব যে এই ধরনের প্রোগ্রামের জন্য আপনারা অপেক্ষা করবেন না। আপনারা লোকালি অর্গানাইজড হন, যারা রাজশাহী থেকে এসছেন, সিলেট থেকে এসছেন, চিটাগং থেকে এসছেন,
লোকালি অর্গানাইজড হন, আপনাদের গল্পগুলো লোকালি বলেন, উঠান বৈঠক করেন, কি হয়েছে 16 বছরের হাসিনার আমলের আমলনামাটা গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় আপনারা পৌঁছায় দিবেন। ভোট আসছে না, ভোটের সময় যেন জবাবদিহি করতে পারেন, কই গত 8 মাসে তো তোমাকে দেখি নাই আমার বাড়ির পাশ দিয়ে যাইতে, গত 16 বছরে আমার গল্প শুনতে তো তুমি আসো নাই, গত 16 বছরে আমার দুঃখ কষ্ট, আমার সংসার কিভাবে চলেছে, আমাকে যে মিথ্যা মামলা দিয়ে হেনস্থা করেছে, আমার দোকান বন্ধ হয়ে গেছে, আমি হাজিরা দিতে পারি নাই, আমার চিকিৎসা করতে পারি নাই, আমার বোনের বিয়ে দিতে পারি নাই, এই মজলুম জীবনযাপনের করার সময় তো তুমি আসো নাই। তাহলে আপনার গল্পটা যেন আগামী ভোটের নির্ণায়ক শক্তি হয়, এইটার জন্য হচ্ছে আমি বলছি যে গুম পরিবারের প্রত্যেকটা পরিবার তার মহল্লাতে আপনারা অর্গানাইজড হন। আপনারা নতুন করে ক্যাম্পেইন শুরু করেন প্রত্যেক পাড়ায় মহল্লায়, যে আগামী নির্বাচনের এইটা এজেন্ডা হইতে হবে, যে আগামী নির্বাচনে আপনি আসবেন আর মানুষ চোখ বন্ধ করে পুরাতন আমলের ব্যালটে ভোট দিয়ে দিবে, এইটা যেন না হয়। বাংলাদেশ 2 মানে বাংলাদেশ 2, দায় ও দরদের রাজনীতি মানেই হচ্ছে বাংলাদেশ 2, 1400 শহীদের রক্ত মানে হচ্ছে বাংলাদেশ 2, বাংলাদেশ 2 মানে হচ্ছে আপনাদের প্রত্যেকটা পরিবারের গল্পগাথা কাব্যগাথা হচ্ছে বাংলাদেশ 2। আপনাদের গল্প দিয়ে আগামী দিনের বাংলাদেশ বিনির্মিত হইতে হবে। আপনাদেরকে ছাড়া, আপনাদের গল্প বয়ান ছাড়া আগামী দিনের বাংলাদেশ হইতে পারবে না। এইটা হচ্ছে আগামী দিনের রাজনীতি। এবং সেই জায়গাতে আপনাদের এই প্রত্যেকটা ফ্যামিলির পাওয়ারফুল জায়গা আছে, এবং আমি এটা বিশ্বাস করি আপনারা মহল্লায় মহল্লায় অর্গানাইজড হন, এবং তখন এই ধরনের ভয়েডের যারা নেতৃবৃন্দ আছেন, মানবাধিকার কর্মী আছেন, আপনারা ওনাদেরকে দাওয়াত দেন। কারণ আপনাদের পক্ষে ঢাকাতে প্রত্যেকটা মিটিংয়ে অ্যাটেন্ড করা, মানববন্ধনে, তারপরে মিছিলে সমাবেশে আসাটা আপনাদের জন্য অনেক জটিল। তাই আপনারা লোকালি এটা অর্গানাইজ করেন। আর গণমাধ্যম, মূলধারার গণমাধ্যম গত 16 বছরে তো আমাদেরকে কাভারেজ দেয় নাই, আমরা দেখেছি আমাদের, কারণ ওনাদের লিমিটেশন ছিল। অধিকাংশ মালিক আওয়ামী লীগের, এরা হচ্ছে ডিজিএফআই এনএসআর ইনস্ট্রাকশনে চলে, কোন নিউজ যাবে কোন নিউজ যাবে না, টকশো থেকে মেহমান হইতে পারবে পারবে না, দিয়েছে কারা? এই যে আমাদের অনলাইনের ভাইরা দিচ্ছেন, যারা অনলাইন সাংবাদিকতা করেন, হিউজ কাভারেজ দিয়েছে। আপনারা আমাদেরকে এইভাবেই চিনছেন। আমরা যে ঢাকায় বসে 10 জন 20 জনের সমাবেশে বসে চিৎকার চেঁচামেচি করছি, ওনাদের মাধ্যমে আপনারা চিনেছেন। তো আপনাদের প্রত্যেকের কিন্তু এরকম একটা মিডিয়া ঘরের মধ্যে আছে, আপনাদের ফেসবুক আছে, আপনাদের ইউটিউব আছে, অথবা আপনারা এই উঠানে উঠানে করে এই গুমের গল্প নাটকগুলো আপনারা তুলে ধরেন। আপনার লোকাল স্কুলে যান, প্রত্যেক স্কুলে দেখবেন বার্ষিক প্রতিযোগিতা হয়, প্রত্যেক কলেজে হয়, মাদ্রাসায় হয়। এই যে আবু সাইদকে ঘিরে দেখবেন এখন প্রচুর নাটক হচ্ছে গ্রামে মহল্লাতে। আপনার মহল্লাতে মহল্লাতে আপনাদের জীবনের এই গল্পগুলো তুলে নিয়ে আসেন। এখানে রাজশাহী অঞ্চলের 2 জন সাংবাদিক ভাই আছেন, গল্প লিখতে পারে, উপন্যাস লিখতে পারে, আপনারা দায়িত্ব নেন। আপনাদের এই গুম পরিবার নিয়ে গল্প লিখবেন, আপনাদের এই গুম পরিবার নিয়ে এই গল্পটা আপনার লোকাল মহল্লার স্কুলে মঞ্চায়িত হবে, সেই উদ্যোগ আপনারা নেন। এটার মধ্য দিয়ে যেটা হবে যে এইটাই হচ্ছে বাংলাদেশের গল্প আকারে তুলে আসবে, ফুটে আসবে। শুধু ঢাকার দিকে তাকায় থাকবেন না, ঢাকা কিন্তু করাপ্ট জায়গা। ইবনে খালদুন যারা পড়েছেন তারা জানবেন যে শহর এবং কেন্দ্র হচ্ছে ইজ দ্য সেন্টার অফ দ্য করাপশন অ্যান্ড ক্রিমিনাল সিন্ডিকেটস। এই জন্য শহরের উপরে সবসময় ভরসা করবেন না। 24-এর গণ অভ্যুত্থানে শহরের লোকরা থেকে গ্রামের লোকরা বেশি শহীদ হয়েছে। আমরা যখন শহীদদের কবর জিয়ারত করতে যাই, ঢাকাতে শহীদ পাওয়া যায় না, বড় বড় শহরে শহীদ নাই। বড় বড় শহরে শহীদ হয়েছে কিন্তু গ্রামের ছেলেমেয়েরা হয়েছে, শহরের লোকরা হয় নাই। তাহলে বাংলাদেশের সহ আমার এই রাষ্ট্রের প্রাণ হচ্ছে আমার প্রান্তিক জনগোষ্ঠী। ওই যে ভাই বলে গেছে, এমন লোকের বিরুদ্ধে মামলা দিয়েছে যিনি অশিক্ষিত মানুষ জানেন না কি অবস্থায় আছেন, কিসের মামলা, কেন আমাকে হাজিরা দিতে হয়। অতএব সেই জায়গাটাকে আমরা দেখতে চাই যে এই জুলুমকে নিয়ে বাংলাদেশে একটা কালচারাল রেভলিউশন হয়ে গেছে। এবং আমি ভয়েডকে অনুরোধ করব, আরও যারা অধিকারের নেতৃবৃন্দ এখানে আছেন তাদেরকে অনুরোধ করব যে আপনারাও এই ইভেন্টগুলোকে মানে প্রান্তিকে নিয়ে যান। মানে এটা যেন শুধু শহরের মধ্যে না থাকে, প্রান্তিকের গল্পগুলো যেন ফুটে ওঠে। এখন হচ্ছে যে আপনার এই হইল কেন, এই যে গুম খুনের আয়নাঘরের জল্লাদ ঘরের যে নাটক দেখলাম আমরা 16 বছর, এই গল্পের শুরুটা কোথায় দেখেন? এই গল্পের শুরুটা হচ্ছে যে আপনার ক্লাস অফ সিভিলাইজেশন যদি কেউ পড়ে থাকেন, হান্টিংটনের থিওরি, এন্ড অফ হিস্ট্রি, ফুকুয়ামা, আপনার পিনাক নামে আমেরিকার থিঙ্ক ট্যাঙ্ক আছে, প্রজেক্ট ফর নিউ আমেরিকান সেঞ্চুরি, যেটা 90-এর দশক থেকে তারা এটা নিয়ে কাজ করেছে। প্রত্যেকটা সুপার পাওয়ারকে তার এনিমি প্রজেক্ট করতে হয়, যে আমার ফিউচার এনিমি কে।
এটা সব সুপার পাওয়ার করে। এটা যখন মুসলমানরাও যখন অটোমানদের মতো মানে সারা দুনিয়া বিজয় করে বেরিয়েছে, অথবা বাগদাদ থেকে আব্বাসিদ উমাইয়াদরা যখন দুনিয়া শাসন করেছে, ফাতেমিদরা করেছে, সাফাবিদরা করেছে, তারাও করেছে। এটা ক্ষমতার সাথে সম্পর্কিত। তো ফিউচার প্রজেকশনটা এনিমি সাপেক্ষে করতে হয়। তো সেইখানে আপনার দেখবেন যে 90-এর দশকের যদি লেখাজোখাগুলো পড়েন, আপনার দেখবেন যে বিখ্যাত বইগুলো এসছে, প্রত্যেকটা বইতে ফিউচার এনিমি আকারে ইসলাম, মুসলিম সোসাইটি, মুসলিম কান্ট্রি এবং মুসলমানদের সভ্যতাকে আইডেন্টিফাই করেছে তারা, যে পশ্চিমা সভ্যতার আগামী দিনের শত্রু হচ্ছে মুসলমানরা। এবং জেনারেল ম্যাকক্লেস্কি নামে আমেরিকান বড় জেনারেল ছিল, তার একটা ইন্টারভিউ আপনারা ইউটিউবে এখনো পাবেন। সেটা হচ্ছে 1/11-এর ঘটনার আগেই পেন্টাগনে উনি গেছেন, ফেরবার পথে ওনার এক জুনিয়র অফিসার বলছে যে এখানে তো প্ল্যান হয়েছে 7টা মুসলিম দেশে যুদ্ধ করা হবে, ফ্লাড করে দিতে বলা হয়েছে। তো উনি আশ্চর্য হইলেন যে 7টা মুসলিম দেশ, তো আমরা মানে এটার কারণ কি, কেন হবে এটা? বলে স্যার এত কিছু জানি না, বড় ধরনের ইভেন্ট ঘটবে। তখনও কিন্তু 1/11 হয় নাই। এটা আমেরিকান জেনারেলের বক্তব্য, তার ভিডিও বক্তব্য আছে। এবং সেখানে সে বলছে এই যে মুসলিম দেশগুলো যেটা দেখলেন না, এখন সিভিল ওয়ার চলছে, গৃহযুদ্ধ চলছে, একের পর এক নাস্তানাবুদ হয়ে এই উসিলায় সেই উসিলায়, গণতন্ত্রের উসিলায়, এর পক্ষে সের পক্ষে, জঙ্গিবাদ, মৌলবাদ, এই আল কায়েদা, আইসিস, খেলাফত, বাগদাদি, যত কিছু দেখলেন না, ওসামা বিন লাদেন টাদেন, এই সব নাটকের গোড়া হইল ওই জায়গাটাতে, যে সুপার পাওয়ারের ফিউচার এনিমি প্রজেকশনটা কি, ফিউচার শত্রু প্রজেকশনটা কি। যেভাবে আমরা বলছি না যে ভারত আমার শত্রু রাষ্ট্র, কারণ বাংলাদেশকে রাষ্ট্র সাপেক্ষে বেঁচে থাকার শর্ত হচ্ছে তার শত্রু এবং স্বার্থ সম্পর্কে অবগত থাকা। তো আমরা যেভাবে আমার রাষ্ট্রের সাপেক্ষে, আমার স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ সাপেক্ষে বলছি যে ভারত, মিয়ানমার আমার শত্রু রাষ্ট্র, ঠিক একইভাবে সুপার পাওয়াররা তার শত্রু রাষ্ট্র, শত্রু পক্ষকে সেটাকে আইডেন্টিফাই করেছে। এবং এই পলিসি তারা চেঞ্জও করেছে। গত 2-3 বছর আগে অফিসিয়ালি পেন্টাগন, স্টেট ডিপার্টমেন্ট তার ফিউচার প্রজেকশন চেঞ্জ করে এটাকে চায়নাতে নিয়ে আসছে, যে তার ফিউচার এনিমি প্রজেকশন হচ্ছে এখন চায়না। তো সে আলোচনা যাব না। তাহলে সেই জায়গা থেকে দেখেন যে তারা একটা ডিসকোর্স তৈরি করেছে যে মুসলিম কান্ট্রিগুলো, এলাকাগুলোকে সেভাবে ডিল করবে। এই প্রজেক্টের নাম হচ্ছে আপনার ওয়ার অন টেরর। মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে নিরন্তর যুদ্ধের যে প্রকল্প আমরা দেখলাম, 1/11 হইল, এর পরবর্তীতে সারা ইউরোপিয়ান কান্ট্রিতে একের পর এক আপনার জঙ্গি নাটক, খুন, এন্ট্রাপমেন্ট, হাজার হাজার মুসলিম যুবকদেরকে আপনার বিভিন্ন জায়গাতে অ্যালিউর করা, করে করে ট্র্যাপ করে করে জঙ্গি বানানো, সন্ত্রাসী বানানো। সেই নাটকের একটা বাংলাদেশ মানে পর্ব ছিল, যে দেখবেন যখন সিরিয়াল নাটক হয় তখন কিন্তু পর্ব থাকে, পর্ব অত, পর্ব অত, পর্ব অত। এদের হচ্ছে আবার মুসলিম দেশের পর্ব ছিল। এই পর্ব হচ্ছে বাংলাদেশ পর্বের ভিকটিম হচ্ছেন আপনারা। এবং এই বাংলাদেশ পর্বের সাথে আমেরিকান এনিমি প্রজেকশনের সাথে এখানে দিল্লির প্রজেক্টটা এখানে যোগ হয়েছে। এই দুই প্রজেক্টের সাথে লোকাল ন্যাশনাল সিকিউরিটি থ্রেট আকারে হাজির হয়েছে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, 14 দল, আমাদের সুশীল গণমাধ্যম, এই বিক্রি হয়ে যাওয়া মস্তিষ্ক যেগুলো আছে, হেলমেট মস্তিষ্ক যেটা আমাদের তরুণরা বলেছে, এই হেলমেট মস্তিষ্করা হচ্ছে এই পুরো চক্রের অংশ। অতএব সেই জায়গাটাতে বুঝতে হবে যে কেন এই যে ভাই বলে গেলেন দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা ধর্ম প্র্যাকটিস করে, তাদের কি করছে। যেহেতু 9/11-এর সময়টা পুরোটা আমি লন্ডনে ছিলাম, লম্বা সময় ছিলাম, এইটার ভিকটিম আমি নিজেও হয়েছি। এই গল্প আপনাদেরকে অন্য একদিন বলবো আর কি। বাস থেকে নামায় দেওয়া, এখানে নামায় দেওয়া, কাজে গেলে জিজ্ঞাসা করে দাঁড়িয়ে রাখছো কেন, এই ধরনের জায়গা সভ্যতার যারা, এটা তো নিজেদেরকে সভ্য দাবি করে না, ওই সব জায়গাতেও আমরা ফেস করেছি। একই সিভি ওখানে জরিপ করা হয়েছে, একই সিভি, এক্স্যাক্টলি লেখাপড়া সব সমান, শুধু নামটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। মোহাম্মদ অমুকের জায়গায় জন ডেভিস দিয়ে দেওয়া হয়েছে। তাকে ইন্টারভিউতে ডাকে, কিন্তু ওই মোহাম্মদ নামধারী লোকটাকে আর ইন্টারভিউতে ডাকে না। একই সিভি, এক্স্যাক্টলি সেম সিভি, এক্স্যাক্টলি সেম সিভি। একটা মুসলিম মেয়ে হিজাব পরে, নেকাব পরে, তাকে আর ডাকে না, কিন্তু একটা মহিলাকে ডাকে যিনি এই কাজের সাথে জড়িত না, তিনি নন মুসলিম। একই সিভি, এক্স্যাক্টলি সেম ওয়ার্ক এক্সপিরিয়েন্স, সেম এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড। তো এই ডিসক্রিমিনেশনগুলো আমরা দেখেছি। অতএব সেই জায়গাতে যারা ভিকটিম ফ্যামিলি আছেন, যারা এগুলো নিয়ে ক্যাম্পেইন করছেন, আমাদের হচ্ছে ভিকটিমদের হয়ে লড়াইটা যেমন জরুরি, এই লড়াইটা চালিয়ে যেতে হবে। এই লড়াইয়ের মধ্য দিয়ে কারা কারা আমাদেরকে শত্রু নির্ণীত করেছে তাদেরকেও চেনা জরুরি। তাদের কোনো পড়া ফাঁদে যেন আমরা না পড়ি। এবং এই ফাঁদে আমাদের আলেম ওলামায়ে কেরাম বহুবার পড়েছেন। এখানে অনেক আলেম ওলামায়ে কেরাম আছেন, আমাদের এই আলেম ওলামায়ে কেরামরা বারবার পশ্চিম এবং দিল্লির ফাঁদে, আওয়ামী লীগের ফাঁদে বারবার পড়েছেন এবং এখনও পড়ছেন বলে আমরা অনেক অনুষঙ্গ দেখতে পাচ্ছি। অতএব খুব সাবধান,
আপনারা ফাঁদে পড়া মানে হচ্ছে এইখানকার কোটি কোটি মানুষ, কোটি কোটি মুসলমান বিপদে পড়বে আবার। এই জন্য হচ্ছে প্রতিবাদ করতে হবে, লড়াই করতে হবে, শত্রু চিনে করতে হবে, ন্যায্যতার ভিত্তিতে করতে হবে। নিজের হাতে আইন তুলে নেওয়া যাবে না। ঠিক একইভাবে হচ্ছে নোংরা কোনো ক্যাম্পেইনের অংশীদার হওয়া যাবে না। শুধু ঘটনা ঘটলো আর হচ্ছে আমি দৌড়ায় পড়লাম, দাবড়ায় পড়লাম, হাজারে হাজারে মিছিলে নেমে গেলাম, এই অনুভূতিতে আঘাত হয়েছে, ওই অনুভূতিতে আঘাত হয়েছে, এই ধরনের সস্তা প্রতিবাদে নামা যাবে না। প্রত্যেকটা মিছিল মিটিং প্রতিবাদের আগে এটা ভাবতে হবে যে এটা কি ন্যায্য আছে কিনা, এখানে এটার ভিতরে কোনো ষড়যন্ত্র আছে কিনা, আমার দাড়ি টুপিকে বিক্রি করবে কিনা। এখানে বিশাল ঘটনা ঘটায়া দাড়ি টুপিওয়ালাদের বিশাল সমাবেশ হয়ে গেল। পশ্চিমা গণমাধ্যমে যখন আসবে বাংলাদেশে মৌলবাদের উত্থান, জঙ্গির উত্থান, তখন হচ্ছে আবার দিল্লির প্রজেক্ট, আবার ওয়ারান টেররের প্রজেক্ট, আবার আওয়ামী লীগকে পুনর্বাসনের রাজনীতি। এই পুরো শত্রু মিত্রর বাস্তবতা হচ্ছে আমাদের প্রতিবাদী জনগোষ্ঠীকে মাথায় রাখতে হবে যে আমরা একই ভুল, একই ট্র্যাপে যেন আবার না পড়ি। তো সব মিলিয়ে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান করছি যে গুম কমিশনের যে কাজটা হয়েছে এটা অবশ্যই প্রশংসনীয়, আমরা এটাকে সাধুবাদ জানাই। কিন্তু একইভাবে গুম কমিশনকে আর একটা সেকেন্ড চ্যাপ্টার ওপেন করেন, একটা গণতদন্ত কমিশন করেন, ভিকটিম পরিবারের গল্প শোনেন, তাদের ট্রমার গল্পগুলো শোনা দরকার। বিটিভি এটাকে লাইভ সম্প্রচার করতে হবে, মানুষকে জানতে হবে 16 বছরে জুলুমের ভয়াবহতা মাত্রা কোথায় ছিল। এইটা জানলে পরে বুঝবেন আওয়ামী লীগের পুনর্বাসনের রাজনীতির আলাপ তোলার সাহস এই দেশে কোথায় আসে, সে তখন বোঝা যাবে। শুধুমাত্র গুম পরিবারের 16 বছরের গল্প শোনেন, শুধু আয়না ঘরের 16 বছরের গল্প শোনেন, তারপরে দেখেন আওয়ামী লীগ নিয়ে কেউ আলাপ তোলে কিনা বাংলাদেশে। এটাই হচ্ছে আগামী দিনের বাস্তবতা। এবং যদি এটাকে দিয়ে আপনারা সাপ দিয়ে মাছ ঢাকার ব্যবস্থা করেন, চেষ্টা করেন, পারবেন না। এটা আবার ইমপ্লোড করবে। কারণ কষ্টকে যদি আপনি ইনসাফের ভিত্তিতে ভেন্টিলেট করতে না দেন, এই কষ্ট বারবার জেগে উঠবে, এই কষ্ট বারবার বিভিন্ন ফর্মে ফিরে আসবে এবং সেই কষ্ট আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। এর একমাত্র জায়গা হচ্ছে এই কষ্টের কথা শুনতে হবে, ইনসাফ করতে হবে। প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা মজলুমের প্রতি ইনসাফ করাই হচ্ছে বাংলাদেশ 2-এ দায় এবং দরদের রাজনীতি। আপনাদের এই লড়াইতে আমরা আছি, থাকবো ইনশাল্লাহ, যতদিন না পর্যন্ত ইনসাফ পাওয়া যাচ্ছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।